ঢাকায় মার্কিন দূতাবাসে ট্রেসি এন্ড জ্যাকবসনের নিয়োগ নিয়ে বেশ কথাবার্তা হয়েছে। তার নিয়োগের খবরটি যখন জানা যায় তখন সেটি নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা অ্যানালাইসিস পূর্বাভাস অনেক কিছুই আমরা দেখেছি ঢাকার পত্রপত্রিকা টেলিভিশন ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। তাকে নিয়ে এত আলোচনার একটা কারণ ছিল। বহুল আলোচিত সমালোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসাবে ডেভিড মিলির নাম ঘোষণা করেছিল বাইডেন প্রশাসন, কিন্তু দীর্ঘদিন পর জানা গেল যে তার সেই নিয়োগ প্রত্যাহার করা হয়েছে এবং সেখানে বিশেষ দায়িত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজনকে পাঠানো হয়েছে। যাকে পাঠানো হয়েছে তিনি আবার অনেক আগেই কূটনৈতিক পেশা থেকে অবসরে গিয়েছিলেন। অবসর থেকে ফিরিয়ে এনে মার্কিন সরকার তাকে নানা রকম গুরুত্বপূর্ণ দায়িত্বে বিভিন্ন দেশে পাঠিয়েছে এবং তাকে ঢাকায় পাঠানো হয়েছে একটি স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে। এবং এইসব খবরাখবর একসাথে মিলিয়ে সঙ্গত কারণেই এটি আমাদের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি করেছে, আমাদের মনে নানা রকমের উৎসুক্য তৈরি করেছে এবং আমরা আমাদের মতো করে অনেক কিছুকে সাজিয়ে আমরা দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং একটা উপসংহার টানার চেষ্টা করেছি যে ট্রেসি এন্ড জ্যাকবসন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবে যোগ দিয়ে তিনি সম্ভবত বাংলাদেশে বিশেষ কোনো দায়িত্ব পালন করবেন। যাই হোক, ট্রেসি এন্ড জ্যাকবসন ঢাকায় এসে দায়িত্ব নিয়েছেন গত 11 জানুয়ারি। আজ আমি যখন কথা বলছি প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। এই 10 দিনে তিনি ঢাকায় এসে তিনি কি করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, কাদের সঙ্গে বৈঠক করেছেন, তার উপর যে স্পেশাল দায়িত্ব যেটা আমরা ঢাকার পত্রপত্রিকায় উল্লেখ করতে দেখেছি যে সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তাহলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্রের ট্রানজিশন, অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান একটি অন্তর্বর্তী শাসন ব্যবস্থায় আছে সেই শাসন ব্যবস্থা থেকে একটি নির্বাচিত সরকারের অধীনে নির্বাচিত শাসকের সরকারের শাসনে উত্তরণের ক্ষেত্রে তিনি এই কূটনীতিক বাংলাদেশকে সহযোগিতা করবেন, এমনটি আমরা ঢাকার পত্রপত্রিকার বিভিন্ন রিপোর্টে উল্লেখ করতে দেখেছি। ট্রেসি এন্ড জ্যাকবসন গত কয়েকদিনে ঢাকার যারা গুরুত্বপূর্ণ, তার জন্য যারা গুরুত্বপূর্ণ কিংবা মার্কিন প্রশাসনের জন্য যারা গুরুত্বপূর্ণ প্রায় সবার সঙ্গেই তিনি সাক্ষাৎ করেছেন এবং তিনি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি সেই সাক্ষাতের খবরগুলো ঢাকায় পড়ার চেষ্টা করেছি এবং পরে সেখান থেকে তাদের বক্তব্য খবর থেকে টুকরো টুকরো নানা উপাদান নানা তথ্যগুলো নিয়ে একসাথে একটা মালা গাঁথার চেষ্টা করেছি, একটা মানে বক্তব্য দাঁড় করানোর চেষ্টা করেছি যে আসলে তিনি এখন পর্যন্ত এই 10-11 দিনে তিনি কি করলেন সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করি। একই সঙ্গে অবশ্য ঢাকার আমার যে সূত্রগুলো আছে যাদের সঙ্গে আমার বিভিন্ন সময় কথাবার্তা হয় তাদের কাছ থেকে যেসব ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা তথ্য আমি পেয়েছি সেগুলো এর সঙ্গে আমি সংযোজিত করব। ট্রেসি এন্ড জ্যাকবসন প্রথমেই তিনি দেখা করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে। তার যে দায়িত্ব ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতন্ত্রের উত্তরণ, অর্থাৎ একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত শাসকের অধীনে সরকারের কাছে বাংলাদেশের শাসন ক্ষমতা হস্তান্তর হবে এরকম একটি পরিস্থিতি, সেই ক্ষেত্রে বিচার বিভাগ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ বিচার বিভাগের স্বাধীনতা, আইন প্রচলিত আইন সেগুলোর উপর নির্ভর করবে যে আসলে ডেমোক্রেটিক ট্রানজিশনে কতটা স্মুথ হবে কিংবা একটি নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, কতটা অবাধ হবে, তার সেই ক্ষেত্রে বিদ্যমান আইন এবং বিচারালয়ের একটা ভূমিকা থাকবে। এবং সেই কারণেই তিনি আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে তাদের যে একটা পুরনো বিষয় আছে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই, এর আগেও আমরা দেখেছি যে যখনই তাদের কর্তা ব্যক্তিরা আসেন তারা শ্রম অধিকার নিয়ে, ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের অধিকার এইসব নিয়ে কথাবার্তা বলেন, তিনিও সেগুলো নিয়ে কথাবার্তা বলেছেন। কিন্তু তার বাইরে তিনি যে বিচার বিভাগের সংস্কার এবং সন্ত্রাস বিরোধী আইন এবং নানা রকম আইন প্রণয়ন, মানবতা বিরোধী আইন, যেসব আইন নিয়ে শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বিচার করা হবে বলে ঘোষণা করা হয়েছে, সেই সব আইনের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে তিনি জানতে চেয়েছেন। তিনি কি কি প্রশ্ন করেছেন সেই সব অত বিস্তারিত আমি জানতে পারিনি সঙ্গত কারণে, কিন্তু তিনি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করেছেন, তিনি তার মতামত দিয়েছেন। সেখানে মতামতের চাইতে তিনি আসলে জানার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন আইন উপদেষ্টার কাছ থেকে। তিনি তারপরে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব দুজনের সঙ্গে বৈঠক করেছেন। সেটি তাকে করতেই হয় যেহেতু তিনি ডিপ্লোম্যাট, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার আসলে আমার হিসাবে প্রথম যাবার কথা, কিন্তু তিনি প্রথম গিয়েছেন বিচার উপদেষ্টার কাছে। যাই হোক, তারপরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার যে বৈঠকটি এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি কতগুলি খুবই বাংলাদেশের জন্য বা এই সরকার একেবারে শুনতে চায় না এমন কতগুলো বিষয় তিনি সেখানে তুলে ধরেছেন। তার মধ্যে সংখ্যালঘু নির্যাতন একটি
তবে তিনি সীমান্ত উত্তেজনা নিয়ে, সীমান্ত পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। ইন্টারেস্টিংলি তিনি যখন এসেছেন তারপরেই আসলে অনেকদিন থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের এক ধরনের টানাপোড়েন চলছিল, কখনো কখনো সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে এবং অতি সম্প্রতিও নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে আমরা দেখেছি, এবং তিনি সেই উত্তেজনা সম্পর্কে জানতে চেয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে ভারত সেখানে উস্কানি দিচ্ছিল, বাট বিষয়গুলো এখন মিটিয়ে এসেছে। তিনি এও জানিয়েছেন যে বিজিবি এবং বিএসএফ আগামী মাসে দিল্লিতে তারা বৈঠকে বসবে, পরিস্থিতি আরও উন্নতি হবে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এরকম তিনি তাকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে সীমান্ত নিয়ে মার্কিন রাষ্ট্রদূত আগ্রহী হয়েছেন এবং সেই আগ্রহটা কেন, এই প্রশ্নটা আমার মনে জেগেছে। যাই হোক, আমি এটার উত্তর খোঁজার চেষ্টা করছি, কখনো পেলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তবে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি এইটি পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি নিয়ে একটি অবস্থান আছে। পশ্চিমা দেশগুলোর বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রত্যেকেরই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি সুস্পষ্ট অবস্থান আছে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টিকে আলোচনায় রাখি, তাহলে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কালই দায়িত্ব গ্রহণ করলেন আনুষ্ঠানিকভাবে, নির্বাচনের ঠিক আগে তিনি একটি টুইট বার্তায় বলেছিলেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে, সেটি একদমই গ্রহণযোগ্য না। এবং এও তিনি বলেছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে এগুলো তিনি হতে দিতেন না। এখন তো তিনি প্রেসিডেন্ট, এখন কি তিনি এগুলো হতে দিবেন? যাই হোক, এখন অবশ্য তখনকার মতো করে এত সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতনের এত প্রকাশ্য অভিযোগ আমরা খুব বেশি পাই না। তবে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, চার্জ দ্য অ্যাফেয়ার্স, ঢাকায় মার্কিন দূতাবাসের কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি আইন উপদেষ্টার সঙ্গে তুলেছেন এবং আইন উপদেষ্টা যথারীতি বলেছেন এটি সরকারের অবস্থান যে না, সংখ্যালঘু হিসাবে কারো উপর, সংখ্যালঘু এই কারণে কারো উপর কোনো নিপীড়ন হয়নি, রাজনৈতিক কারণে হয়তো হয়ে থাকতে পারে বিচ্ছিন্ন কিছু ঘটনা, সেগুলো রাজনৈতিক। বাট মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি জানতে চেয়েছেন, কারণ এটি তার ম্যান্ডেট যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভিন্ন মতাবলম্বীদের উপর যে নিপীড়ন হচ্ছে, সেটি বন্ধ করা এটি মার্কিন সরকারের একটি ম্যান্ডেট তার উপর, কারণ ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। তিনি যে কেবল আইন উপদেষ্টাকে এই প্রশ্নটি করেছেন তাই নয়, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার যখন বৈঠক করেন, সেই বৈঠকেও কিন্তু এই সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নটিও সেখানে তিনি তুলে ধরেছেন। মার্কিন সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন, তার উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে। যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূসও একই কথা বলেছেন যে এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এগুলো রাজনৈতিক কারণে, এগুলো সংখ্যালঘু এই কারণে না, এটি সরকারের একটি অবস্থান। কিন্তু আমাদের কাছে মনে হয় দর্শক যে একজন মানুষ বিনা অপরাধে নিপীড়নের শিকার কেন হবে? ভিন্ন মতের কারণেই বা হোক, ভিন্ন রাজনীতির কারণেই কেন হবে? বুঝলাম তিনি হিন্দু বলে নিপীড়নের শিকার হচ্ছেন না, সংখ্যালঘু বলে নিপীড়নের শিকার হচ্ছেন না, কিন্তু তিনি ভিন্ন একটি রাজনীতিকে সমর্থন করেন বলে তাকে নিপীড়ন করা যাবে, তাকে নির্যাতন করা যাবে এবং রাষ্ট্র শেষ সাফাই গাবে? হতেই পারে না। এই ডিপ্লোম্যাট হয়তো এই প্রশ্নগুলি করেননি, কিন্তু তার মনে যে এই প্রশ্নগুলো জাগেনি বা তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে যে এই প্রশ্নগুলো নেই তা তো নয়। তারাও তো বিষয়গুলো এইভাবে ভাবেন এবং আমাদের মনে তো এই ভাবনাগুলো তাদের ভাবনা থেকেও অনেকটা আমাদের মনে এগুলো সম্প্রসারিত হয়েছে বা আমরা জেনেছি যে তারাও এইভাবে ঠিক ভাবে এবং এই প্রশ্নগুলো একটা যৌক্তিক প্রশ্ন। সংখ্যালঘু নির্যাতনের বাইরেও আরও কতগুলো বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি তুলেছেন। তার মধ্যে সাংবাদিক গ্রেফতারের বিষয়টি নিয়ে তিনি তার উদ্বেগের কথা জানিয়েছেন, মার্কিন সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন। দর্শক, আমরা জানি যে বাংলাদেশে গ্রিস রেকর্ডের নাম ওঠানোর মতো একটি ব্যাপার ঘটেছে। বাংলাদেশে পৃথিবীর কোথাও এত সংখ্যক সাংবাদিকের নামে একসঙ্গে হত্যা মামলা দায়ের করার ঘটনা আপনি খুঁজে পাবেন না।